সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ সুমন। আমাদের সাথে আজকের সাক্ষাৎকার অনুষ্ঠানে যোগ দিয়েছেন দেশের স্বনামধন্য অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান। তিনি একাধারে দায়িত্ব পালন করছেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হিসাবে। এর আগে দেশের দায়িত্ব পালন করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হিসাবে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ আসার জন্য। স্যার, প্রথমে যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, আপনি সুশাসন নিয়ে কাজ করেন, অর্থনীতির নানান সংকট এবং সমাধানের পথ দেখানোর চেষ্টা করেন। আপনার কাছে জানতে চাই যে এই যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন একটি বাংলাদেশ পেলাম, সেখানে আসলে সুশাসন কতটা নিশ্চিত হয়েছে, বৈষম্য কতটা দূর হয়েছে এবং অর্থনীতি আসলে কতটা গতি পেয়েছে? সার্বিক মূল্যায়নের বিষয়টা আমার মনে হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন শেষ হবে, একটা নির্বাচন তো সামনে আসার কথা, তখন হয়তো এই সার্বিক মূল্যায়নের বিষয়গুলো চিন্তা করতে হবে। কারণ একটা বিশেষ পরিস্থিতিতে এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছেন, নানামুখী চাহিদা আছে, গণতান্ত্রিক উত্তরণের চ্যালেঞ্জগুলো আছে, একই সাথে ভূ রাজনৈতিক বৈদেশিক অবস্থান সব মিলিয়ে ওগুলো মোকাবেলার একটা বড় ধরনের চ্যালেঞ্জ আছে। সো সেই সীমাবদ্ধতাগুলো বুঝে নিয়েই একটু আমাদের বোঝা দরকার যে আমরা কতটুকু আগালাম, কি করে আগালাম, ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে বৈষম্য দূর করার বিষয়টা আসলে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে কি না অতটুকু দেখা যেতে পারে। বৈষম্য দূর হয়ে যাওয়ার এই সময়কালের মধ্যে সেটা আশা করাটা সঠিক হবে না। একই সাথে আমরা আরও কিছু বিষয় দেখি যে মানে বিনিয়োগের পুরো বিষয়, কর্মসংস্থান কোত্থেকে হবে, বিনিয়োগ হলেই তো কর্মসংস্থান হবে, বিনিয়োগের একটা স্থবিরতা আছে। অন্তর্বর্তীকালীন সরকার সামষ্টিক অর্থনীতিকে এক ধরনের মানে ভেঙে পড়া একটা অবস্থা থেকে তুলে এনেছেন, এক ধরনের স্থিতিশীলতার আবহ তৈরি করতে পেরেছেন, কিন্তু অর্থনীতির মধ্যে বেগ তৈরি করতে সেভাবে পারেননি। আমরা যেটা দেখতে পাচ্ছি, বিনিয়োগের বিষয়গুলো এক ধরনের স্থবির, অনেকে সিদ্ধান্ত নিতে পারছেন না। যে এই সময়কালের কথা যদি বলেন, আমি বলবো যে অনেক কিছু করা হচ্ছে, করার চেষ্টা হচ্ছে বটে, কিন্তু একটা বৃহৎ অনিশ্চয়তার আবহ কাটানো সম্ভব হয়নি। এখন রাজনৈতিক উত্তরণের অনিশ্চয়তাটা কিছুটা এক ধরনের রোডম্যাপ তৈরি হয়েছে, আপনার নির্বাচন হবে, সেখানে হওয়ার একটা কথা আছে, সময়সীমা ঠিক করা আছে, কিন্তু অর্থনীতির বিষয়টা এক ধরনের একমাত্রিক একটা ফোকাস ছিল সামষ্টিক অর্থনীতির স্থিতিশীল আনা, সেখানে অনেকটা সফলতাও এসছে, কিন্তু বৃহত্তর যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে অর্থনীতির মধ্যে আরও বেগ তৈরি করা। বিনিয়োগের অনেকগুলো বলা যায় যে ফ্যাক্টর আছে যার ভিত্তিতে বিনিয়োগে মানুষ আকৃষ্ট হয়। একটি হচ্ছে অনিশ্চয়তার অনুপস্থিতি, মানে রাজনৈতিক বিশৃঙ্খলা থাকলে ওখানে আপনার বিনিয়োগে আকৃষ্ট হয় না। কিন্তু আরেকটা বড় বিষয় আছে, সেটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াটা কতটুকু সহায়ক। এখানে দুর্নীতি একটা বিষয়। আমরা জানি যে গত 15 বছরে দুর্নীতিটা একটা শিল্প পর্যায়ে চলে গেছিল, নানা ধরনের দুর্নীতি, মাত্রা ইত্যাদি ইত্যাদি। কিন্তু দুর্নীতি ছাড়াও বড় একটা বিষয় হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াগুলো কতটুকু সহায়ক অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য, হয়রানির মাত্রাটা কতটুকু কমানো গেছে ইত্যাদি ইত্যাদি। এখানে কিছু খণ্ডিত কাজ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রকিউরমেন্ট নিয়ে একটা রিফর্মের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ধরনের আরও দু একটা উদাহরণ নেওয়া যায়, কিন্তু সার্বিকভাবে যেটা যদি বলতে পারি, এই যে হয়রানিমূলক যে একটা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া আছে, মানে আমি বলবো যে আমাদের রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার দুইটা বড় ব্যাধি আছে। একটি হচ্ছে দুর্নীতি, আরেকটি হচ্ছে হয়রানি। দুর্নীতির দৃশ্যমান দুর্নীতি কিছু কিছু ক্ষেত্রে কমলেও, কিন্তু ওই যে রুটিন দুর্নীতি যেটা, সেটা কমেছে এই ধরনের কোনো আভাস
বা ওই ধরনের খুব জোরালো একটা সামগ্রিক ঐক্যমত সেখানে নেই। অনেক জায়গায় দেখা যাচ্ছে হয়তো অবস্থা খেয়ে বেড়েছেও, কিন্তু অন্য যে ব্যাধিটা, এই যে হয়রানির কথা যেটা বললাম, সেখানে কিন্তু খুব একটা উন্নতি তো নয়, বরঞ্চ এটা আমি বলবো যে আরও এটাকে আরও গেড়ে বসছে। বৈষম্যের অন্যতম একটা বিষয় হচ্ছে শ্রমিকদের বেতন এবং যারা আমলাতন্ত্র আছেন, মানে সরকারি সিভিল সার্ভেন্টস এবং শ্রমিকদের বেতন, এই দুইটার এই গত 15 মাসে কোন দিকে এগিয়েছে, ওটা দেখলে কিন্তু আপনি আরেকটা বৈষম্যের চেহারা দেখবেন অ্যাকচুয়ালি। সো এইসব মিলিয়ে আমি বলবো যে এক ধরনের একটা ভঙ্গুর অবস্থা, রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থার সামালটা দেওয়া গেছে, কিন্তু যে সার্বিক আস্থায় ফিরিয়ে আনা, আপনার প্রাতিষ্ঠানিক ব্যাধিগুলোকে একদম বড় ধরনের ধাক্কা দেওয়া, এগুলোতে আমার মনে হয় যথেষ্ট সেই হিসাবে জোরালো আমরা এটা দেখতে পাচ্ছি না, অগ্রগতিটা এখনও দেখা যাচ্ছে। স্যার, আপনি বলছিলেন যে কর্মসংস্থানের বড় চ্যালেঞ্জ হচ্ছে বিনিয়োগ করা, অন্যদিকে আপনি বলছিলেন যে প্রাতিষ্ঠানিক হয়রানি বা দুর্নীতি এগুলো বন্ধ হয়নি। সেক্ষেত্রে আসলে এই জায়গাটাতে কিভাবে কাজ করা যায় যে বিনিয়োগ আকৃষ্ট করা এবং অন্যদিকে হয়রানি বন্ধ করলে ব্যবসায়ীদের জন্য কতটা মানে আরও ব্যবসা বান্ধব হবে? এটা তো ঠিক, বিনিয়োগ যারা করবে তারা কি চায়? তারা চায় যে দুটো জিনিস আগেই বললাম, অনিশ্চয়তাটা যেন না থাকে, হয়রানির বিষয়টা যেন না থাকে, এবং যে যাদের মূল চাহিদা যেগুলো, যেমন বিদ্যুৎ কানেকশন অথবা রাস্তাঘাটে চলার যে শৃঙ্খলা, সময় মতো রপ্তানি যদি করতে হয় সময় মতো সেই প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াগুলো যেন সমাপ্ত করা যায়। এইখানে যেটা দেখতে পাচ্ছি যে একটা বিষয় অবশ্য চোখে পড়ার মতো, যে ব্যবসায়ী মহলের সাথে সেইভাবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আলাপ আলোচনাটা অনেক কম হয়েছে। তাদের থেকে সরাসরি শোনা, তাদের প্রয়োজনগুলো কি বুঝার চেষ্টা করা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সেই অর্থে উইদিন ব্র্যাকেটস বিশেষজ্ঞ ধরনের একটাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু এই যে যারা অর্থনীতির মাঠে আছেন তাদের সাথে আলোচনাকে অত গুরুত্ব দেওয়া হয় নাই। এটা একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি। আরও একটা বিষয় আছে কিন্তু এখানে, আপনি ওই যে তরুণদের কথা, কর্মসংস্থান যেটা বলি, কর্মসংস্থানের জন্য কিন্তু আবার ওটাও প্রয়োজন যে যারা কর্মসংস্থানের জন্য খোঁজ করছে তাদের সক্ষমতাটা কোন জায়গায়, মানে আমাদের শিক্ষার অবস্থার মানটা কেমন, শিক্ষাকে আমরা মানসম্মত যেই সূচকগুলো সেখানে কত জোরালোভাবে আমরা অতিক্রম করছি। আমরা কিন্তু এতদিন এই যে আমাদের যে দুটো বড় ধরনের প্রবৃদ্ধির খাত, যে আপনার রেমিটেন্স এবং গার্মেন্টস, দুটাতেই কিন্তু আমাদের একটা বড় বলা যায় যে আমাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ বা তুলনামূলক সুবিধার ঘুরে ফিরে কিন্তু ওই যে সস্তা শ্রমের বিষয়টাই বেশি উচ্চারিত হয় আসলে। তো এখানে ওটাও একটা বড় প্রয়োজন যে আমাদের এই যে দক্ষতা অর্জন, সক্ষমতা অর্জন, বিশেষ করে যে যারা কর্মসংস্থানে আসবেন, তার মানে হচ্ছে আবার শিক্ষা ব্যবস্থাকেও একটা বড় ধরনের পর্যায়ে আনা দরকার, কার্যকর পর্যায়ে। কিন্তু এটাও সত্য যে আমাদের এই 15 মাসেও ইনফ্যাক্ট কমেনি, বরঞ্চ হয়তো অনেক জায়গায় দেখা যাচ্ছে বেড়ে গেছে। এক ধরনের একটা বেহাল অবস্থায় আছে সার্বিক শিক্ষা ব্যবস্থাটা। যদিও আমাদের এটাও বলা দরকার, আমাদের গবেষণা ইত্যাদি যখন করি, যে এত কিছুর পরেও আমাদের মানুষরা কিন্তু হাল ছেড়ে দিতে চায় না। তাদের, আমি যেটা বলবো, একটা রেজিলিয়েন্ট সাইকোলজি, মানে তাদের মনস্তত্ত্বটা হচ্ছে চেষ্টা করতে হবে যত ইয়ে হোক, কিন্তু ওই একক মনস্তত্ত্ব দিয়ে কিন্তু পরিবর্তন সম্ভব নয়। প্রাতিষ্ঠানিক অবয়বটা, প্রাতিষ্ঠানিক পরিবেশটা, বাস্তবতাটাও যদি সহায়ক না হয় অ্যাকচুয়ালি। স্যার, রাজনৈতিক অনিশ্চয়তা ব্যবসা বাণিজ্যকে কতটা প্রভাব ফেলতে পারে বা কীভাবে বাধাগ্রস্ত করছে বলে মনে করেন? মানে রাজনৈতিক অনিশ্চয়তাটা
খুবই সুস্পষ্ট একটা প্রভাব পড়ে অর্থনীতির উপর। সেটা কিভাবে পড়ে, যে সিদ্ধান্ত গ্রহণ যারা করেন, সেটা বিনিয়োগকারী হোক, দেশি বিদেশি, অথবা যারা ক্ষুদ্র পর্যায়ে আছে তারাও, সেখানে হচ্ছে যে আপনার অনিশ্চয়তাটা কোত্থেকে আসে। যেমন প্রথম দিকে এই অনিশ্চয়তা ছিল যে নির্বাচন হবে কি হবে না, কখন হবে, এটা কিন্তু একটা অনিশ্চয়তা ছিল বড় ধরনের। সেটা কিছুটা কেটেছে, একটা আমরা সম্ভাব্য একটা সময়সীমা পেয়েছি। সেটা এক ধরনের রাজনৈতিক অনিশ্চয়তা, এবং সেটা সূত্র ধরে আপনি দেখবেন যে যেমন ইভেন IMFও বলছে যে তাদের পরবর্তী ঋণের কিস্তিটা তারা নির্বাচিত সরকার আসলেই দিবে। তার মানে হচ্ছে যে নির্বাচিত সরকার আসার সাথে যে আমাদের যেটা বলা যায় যে স্বাভাবিক একটা অবস্থায় ফিরে আসা, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই মুহূর্তে যে করণীয় কাজগুলো, অনেক অমীমাংসিত সমস্যাকে জমে যাচ্ছে কিনা, যেগুলো আরও পরবর্তীতে বড় ধরনের একটা ধাক্কা দিতে পারে। এই অমীমাংসিত সমস্যা যদি বেশি জড়ো হয়ে যায় এবং সেগুলো ইভেন নির্বাচিত সরকার আসলেও তাদের যদি ওগুলো মেটাতেই তাদের দীর্ঘ শ্রম দিতে হয় বেশি করে, তাহলে কিন্তু এটা রাজনৈতিক অনিশ্চয়তার একটা দিক। তো আপনি যেটা বললেন যে অবশ্যই রাজনৈতিক অনিশ্চয়তা তো একটা অর্থনীতির প্রভাব ফেলে, কিন্তু এই অনিশ্চয়তার নানা দিকগুলো আমাদের বোঝাটা খুব প্রয়োজন আর কি। আরেকটি বিষয় হচ্ছে যে নির্বাচন সময় মতো হবে কিনা সেটা নিয়েও একটা অনিশ্চয়তা আছে অনেকের মধ্যে বা রাজনৈতিক